আম্মুর সাথেই তো সবসময় যাই, কিন্তু জানোই তো আম্মুর পা মুচকে গেছে কালকে, এই জন্যই তো যাওয়া লেগেছে। তাছাড়া হাজবেন্ড না নিয়ে গেলে ডক্টর অনেক প্রশ্ন করে। হামজা সাহেব কিছু বলতে উদ্যত হয়েছিলেন, কিন্তু যদি শেষ কথাটা বলতেই থেমে গেলেন। কিছুক্ষণ মৌন থেকে ধিমি আওয়াজে বললেন, আমি অফিস থেকে সরি আমি অফিস থেকে ছুটি নিয়ে এসেছিলাম তোকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা থাক, যা হওয়ার হয়েছে। তোর কিছু লাগলে আমাকে নয়তো তোর আম্মুকে বলিস, আমি এনে দিব। যদি কিছু বলতে গিয়েও চুপ করে গেল। শাহরিয়ার নিজে আগে থেকে সাবধান করে দিয়েছে, যা লাগবে যেন তাকে জানাই, কিন্তু আব্বুকে এই কথা বললে কি রিয়াক্ট করে বসবে এজন্য আর জানালো না। যদি শুধু মাথা নেড়ে শাহজানি চলে এলো। আব্বু শাহরিয়ারকে এখন একদমই দেখতে পায় না। সেদিন তাদের মধ্যে কি হয়েছে যদি সেটাও এখনো জানে না। শুধু এটা যদি বেশ বুঝতে পারছে তাদের মধ্যে স্বাভাবিক কোনো কথা হয়নি, নয়তো সেদিনের পর থেকে আপু শাহরিয়ার ওপর এত কেন খেপা। রাতে শোয়ার প্রস্তুতি নিতে নিতে ফারিয়া হঠাৎ বলেন, তোমাকে একটা কথা বলার ছিল সোহাইল। সেল সাহেব টেবিলে বসে কিছু কাগজপত্র ঘাঁটছিলেন। স্ত্রীর কথায় প্রতি উত্তরে বলেন। কোন বিষয়ে? ফারিয়া কিছুক্ষণ চিন্তা করে বলেন, অরোরার বিয়ের বিষয়ে। মাহমুদা ওর মাহমুদের জন্য আরোরাকে নিতে চাইছে। হোসেল সাহেব কাজ থামিয়ে ঘুরে বসলেন ফারিয়ার মুখোমুখি। ভুরু কুচকে বলেন, কবে বলছে? আরো আগেই বলেছে, তুমি দেশে ছিলে না, তাই বলেছি তুমি এলে কথা বলে দেখব। কিন্তু আমার আর খেয়াল ছিল না, আজকে আবার এই কথা তুলেছে ও। হোসেল সাহেব চিন্তিত হয়ে বলেন, তুমি কি ভাবছো? আমার কাছে মন্দ মনে হচ্ছে না। মাহমুদ আমার চোখের সামনেই বড় হয়েছে, নম্র ভদ্র ছেলে। কিছুদিন আগেই ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, এখন জব তালাশ করছে। মাহমুদা বলেছে জব পেলেই বিয়ের কথা আগাবে, ওর সাথে ভালোই মানাবে। কি বলো? আমার তেমন কোনো অমত নেই। তোমার আমার মত অমত নিয়ে তো কিছু হবে না, তাই না? অরুরার মত থাকা লাগবে। ওর সাথে কথা বলছো এই নিয়ে? না, আমি তো বলেছি আগে তোমার সাথে কথা বলে তারপর দেখবো। তুমি রাজি থাকলে অরুকে জানাবো। ও যদি রাজি থাকে তাহলে বিষয়টা নিয়ে সামনে আগানো যাবে। আচ্ছা, এখনই ওকে কিছু বলার দরকার নেই। মাহমুদ জব পেয়ে নিক, তারপর চিন্তা করা যাবে। তোমার বোনকেও জানিয়ে দিয়ে কথা। ফারিয়া একটু থেমে কিছু ভাবলেন। ফারিয়া রাজি হলেন। এমনিতেই তিনিও এই একই কথা ভাবছিলেন। সব ঝামেলা শেষ করে তারপর অরুর বিয়ের বিষয়টা ধরবেন। শাহরিয়ার বেলকনিতে কয়েকটা নতুন ফুলে টব লাগিয়েছে, কয়েকটা লতানো চারাও লাগিয়েছে দেওয়াল ঘেঁষে। নিজের যত্ন নেয় গাছগুলোর, নিয়ম করে সকাল বিকাল পানি দেয় আর অপেক্ষায় থাকে প্রথম ফুল ফোটার। বেখেয়ালি মনে ভাবে যদি এগুলো দেখলে ভীষণ খুশি হবে। হুঁশ ফিরতেই আগের কথা সব মনে পড়ে যায়। পরক্ষণেই তাই আবার গম্ভীর হয়ে যায়। দূরত্ব আসলেই মানুষকে অনেক কিছুই বুঝিয়ে দেয়। মানুষের জীবনে কার গুরুত্ব কতটুকু সেটাও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু আফসোস ততক্ষণে সময় ফুরিয়ে যায়, দেরি হয়ে যায় অনেক। হয়তো যদি আর তার মধ্যে কোনো কিছুই স্বাভাবিক হবে না। আল্লাহ জানেন উনি কি পরিকল্পনা করে রেখেছেন সামনের জন্য। একটা হতাশার শ্বাস মুখ চিরে বেরিয়ে আসে তার। মনের সাথে এতদিনের যুদ্ধে নাস্তানাবুদ অবস্থা তার। সত্যি বলতে এখন সেও চায় না তাদের ডিভোর্স হোক, কিন্তু সংকোচ জ্যোতিকে বলতেও পারে না। তাছাড়া ফারিয়া ধরে নিয়েছেন তাদের ডিভোর্স হবে, উনি চাচ্ছেন তাই। জ্যোতির ব্যবহারও আগের থেকে অনেকটাই পরিবর্তন দেখা দিয়েছে। আগের মতো সেই নমনীয়তা জ্যোতির মধ্যে এখন আর নেই। কেমন যেন বেপরোয়া হয়ে গিয়েছে মেয়েটা। স্বাভাবিক মানুষের পিঠে যখন দেওয়ালে ঠেকে যায় তখন মরিয়া হওয়া ছাড়া উপায় নেই। যদি ডেলিভারি ডেট একদম কাছে এগিয়ে এসেছে, যে কোনো সময় তার প্রসব যন্ত্রণা উঠতে পারে। রত্না যত্নের কমতি রাখছে না মেয়ের, দিনরাত সবসময় খেয়াল রাখছেন। মাহিরা এখন শাহরিয়ারদের বাসায় আছে, তাই মাঝে মধ্যে এসে জ্যোতিকে দেখে যায়। মুক্তাও এসেছেন গতকাল বোন এবং ভাগ্নিকে সাহায্য করার জন্য। বলাই বাহুল্য নওশাদও এসেছে সাথে। রত্না ব্যাপারটাই একটু খুশি হয়েছেন। হামজা সাহেব সারাদিন বাসায় থাকেন না, শাহরিয়ার দূর থেকে যতটা সম্ভব খেয়াল রাখে, কিন্তু তারপরও ঘরে একজন পুরুষ মানুষ থাকা লাগে।
কখন না কখন কোনো দরকার হয়। এসব ভিড়ে জ্যোতির অস্থিরতা অনেক বেড়েছে। শরীর ও মনের যন্ত্রণায় রাতে ঘুমও হয় না তার। কত শত চিন্তা যে মস্তিষ্কে ঘোরাফেরা করে। নিশুতি রাত, চারিদিকে শুনশান নীরবতা। বাইরের ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় কয়েকটা কুকুর টহল দিচ্ছে। পাহারাদারদের ভঙ্গিতে সময় ঘড়ির কাঁটায় 12টার কিছু বেশি। জ্যোতির নিদ্রাহীন চোখ সবে লেগে এসেছে। পাশেই সারাদিনের পরিশ্রমে ক্লান্ত রত্না ঘুমে আচ্ছন্ন। হঠাৎ আচমকে জ্যোতির তন্দ্রা বিচ্ছিন্ন হলো। কি যেন একটা বেঠিক লাগলো তার কাছে। কিছু একটা ঠিক নেই। চমকে লক্ষ্য করলো তার অপরিসীম যন্ত্রণা হচ্ছে। কোমরের নিচের অংশ ভিজে ভিজে লাগছে। চমকে ধাক্কা কাটতে ব্যথার তরঙ্গ খেলে গেল মস্তিষ্কে। যন্ত্রণায় আচ্ছন্ন হলো জ্যোতি সর্বাঙ্গ। বিষয়টা ধরতে জ্যোতি কয়েক সেকেন্ড সময় লাগলো। যন্ত্রণায় ছটফটে উঠে উচ্চ শব্দে ডাকলো, আম্মু। রত্না যেন নিদ্রা এবং জাগরণ উভয়ের জগতের মাঝামাঝিতেই দোদুল্যমান ছিলেন। কন্যার তীব্র কণ্ঠ কনঘুরে পৌঁছাতে তিনি ধরফড়ে উঠে বসলেন। জ্যোতি চোখ মুখ যন্ত্রণায় কুচকে আর্তনাদ করে উঠল। আম্মু, সময় হয়ে গেছে মনে হচ্ছে। দিশেহারা রত্না দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলেন বাকিদের জায়গাতে। ডেলিভারি রুমের সামনেই সবাই উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে। শাহরিয়ার অস্থির হয়ে পায়চারি করছে আর ক্ষণে ক্ষণে দরজার দিকে তাকাচ্ছেন আতঙ্কে নিয়ে। চুলগুলো এখনো উস্কো ফুস্কো। অবচেতন মনে অনবস্ত হাতে কয়েকবার আঙ্গুল চালালো সেগুলোকে বাধ্য করার দায়, কিন্তু লাভ হলো না খুব একটা। রুমের সামনে পেতে রাখা বেঞ্চে রত্না, মুক্তা এবং হামজা বসে আছেন। তাদের বরাবর দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নওশাদ। ডান হাত মুষ্টিবদ্ধ করে মুখের সামনে ধরে হাতুড়ির মতো করে ঠোঁটে থেমে থেমে মৃদু আঘাত করছে উদ্বিগ্ন হয়ে। তার পাশে থাকা বেঞ্চে মাহিরা বসে আছে, থেমে থেমে পা নাড়াচ্ছে। সকলের চোখে মুখে নিদারুণ দুশ্চিন্তার ছাপ। রত্না ঘরের সবাইকে ডেকে তড়িঘড়ি করে শাহরিয়ারকে ফোন করেছিল তখন। এত রাতে বাইরে গাড়িও পাওয়া যাবে না। শাহরিয়ারও বলে দিয়েছে যত রাতই হোক তাকে যেন খবর দিতে 1 মিনিটও দেরি করা না হয়। শাহরিয়ারকে ফোন দিতেই কিছু সময়ের মধ্যে শাহরিয়ার গাড়ি নিয়ে হাজির হয়েছে উদ্ভ্রান্তের মতো। তারপর সবাই মিলে ধরাধরি করে জ্যোতিকে উঠিয়ে নিয়ে রওনা হয়েছে সদর হাসপাতালের উদ্দেশ্যে। জ্যোতিকে হাসপাতালে আনা হয়েছে প্রায় 6 ঘন্টার বেশি হয়ে গেছে। আসার পর তাকে লেবার রুমে শিফট করা হয়েছে। এই তো কিছুক্ষণ আগেই ওকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি মিনিট যাচ্ছে আর প্রত্যেকের স্নায়ুর চাপ যেন পাল্লা দিয়ে বাড়ছে। সবাই বারবার দরজার দিকে তাকাচ্ছে দুশ্চিন্তা নিয়ে। আরও কিছুক্ষণের মধ্যেই হোসাইল, ফারিয়া, অরোরা হন্তদন্ত হয়ে উপস্থিত হলেন হাসপাতালে। মোদ্দা কথা, কেবিনের সামনে আর কারোর উপস্থিতি হওয়া বাকি রইল না। শাহরিয়ার বাসা থেকে বের হওয়ার সময় সবাই ঘুমেছিল। সেও কাউকে জাগানোর পিছনে সময় নষ্ট না করে হন্তদন্ত হয়ে চলে এসেছে। হাসপাতালে পৌঁছে দৌড়াদৌড়িতে অনেকক্ষণ মনে ছিল না বাসায় খবর দেওয়ার কথা। শেষে হামজা সাহেব জিজ্ঞেস করতে মনে পড়েছে। তৎক্ষণাৎ বাসায় ফোন করে জানিয়েছে এদিকের অবস্থা। ফোন পেয়ে সবাই তখনই আসার জন্য উতলা হয়ে গিয়েছিল, কিন্তু শাহরিয়ার বাধা দিয়েছে। ডাক্তার জানিয়েছে ফার্স্ট বেবি, তাই সময় লাগবে। আপাতত কারোর আশা লাগবে না, এদিকটা সে ম্যানেজ করে নিচ্ছে। জ্যোতিকে ডেলিভারি রুমে শিফট করলে তখন সে ফোন করে তাদেরকে আসতে বলবে। কিন্তু মাহিরা ভাইয়ের এত জ্ঞানের তোয়াক্কা বেশিক্ষণ করতে না পেরে 2 ঘন্টা পরেই হাজির হয়ে গেছে। বাকিরা শাহরিয়ারের ফোন কলের অপেক্ষা ছিল। ঘণ্টাখানেক পর কেবিনের দরজা খুলে একজন নার্স বেরিয়ে এলো। হাসি মুখে জানালো, ছেলে হয়েছে, মা বাচ্চা দুজনেই ঠিক আছে। সকলের জানে যেন এতক্ষণে পানি এলো। খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাতে লাগলো সবাই। শাহরিয়ারের শরীর যেন এতক্ষণে একদম ছেড়ে দিয়েছে। এতক্ষণ টান টান হয়ে থাকা স্নায়ুগুলো যেন শিথিল হলো মুহূর্তেই। নিজেকে একেবারে ভারশূন্য বোধ হলো তার। জ্যোতির যন্ত্রণা কাতর মুখটা এতটা সময় ধরে বারবার বুকে ছুরির ফলার মতো গেঁথে যাচ্ছিল। কানে বাজছিল ওর কাতর চিৎকার। এতটা সময় যেন নিজের মধ্যে ছিল না সে। অতঃপর এই সংবাদ যেন মরুর বুকে এক পশলা বৃষ্টির মতো শীতলতা ছড়িয়ে দিল তার সর্বত্র। কিছুক্ষণের মধ্যেই আরেকজন নার্স তোয়ালে পেঁচানো কিছু একটা
শাহরিয়ারের কোলে ধরিয়ে দিল মিটিমিটি হেসে। শাহরিয়ার বিস্ময় নিয়ে দেখল একটা পুতুল, চোখ মুখ কুঁচকে নড়াচড়া করছে সেখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক যেন একেবারে মোমের পুতুল। হতবাক হয়ে শাহরিয়ার চেয়ে রইল পুতুলটার দিকে। তার কাছে এখনো সবকিছু স্বপ্নের মতোই লাগছে। খুব ভয়ে ভয়ে শাহরিয়ার পুতুলটার একটা তুলতুলে হাতে নিজের আঙ্গুল ছোঁয়ালো, যেন ছোঁয়া লাগতে সেটি গলে যাবে। এই পুতুলটা তার সন্তান। শাহরিয়ারের চোখ ঝাপসা হয়ে এলো মুহূর্তে। হুট করে কেঁদে উঠে চুমু খেলো ছোট্ট পুতুলটার চোখে, কপালে গালে। ততক্ষণে সবাই ঘিরে ধরেছে বড় শাহরিয়ার এবং ছোট শাহরিয়ারকে। বিস্ময় আনন্দে এক মিশ্র অনুভূতির উচ্ছ্বাস নিয়ে দেখছে ছোট্ট নাজুক প্রাণটাকে। নার্স সাবধান করে দিল বাচ্চাটাকে অপরিষ্কার হাতে না ছুঁতে। হাতে জীবাণু থাকলে বাচ্চার ক্ষতি হতে পারে। কিছুক্ষণ পর শাহরিয়ার ভ্রম কাটল, ধাতস্থ হয়ে দ্রুত আজান দিল বাচ্চার কানে। তারপর বাড়িয়ে দিল সামনে জলজলে মুখে দাঁড়িয়ে থাকা হামজা সাহেবের দিকে। শাহরিয়ার কেবিনে ঢুকে দেখল জ্যোতি নিস্তেজ হয়ে শুয়ে আছে বেডে। পাণ্ডুর চেহারাটা দেখে শাহরিয়ার পৃথিবী যেন এক পলকে দুলে উঠল। মুখটা ফ্যাকাশ হয়ে একদম সাদা দেখাচ্ছে। খুব ক্ষীণভাবে ধীরে ধীরে শ্বাস নিচ্ছে মেয়েটা। চোখ হালকা খুলে শাহরিয়ারকে দেখে ফ্যাকাশে এক হাসি দিল জ্যোতি। দৃষ্টি নিবদ্ধ হলো শাহরিয়ারের কোলে থাকা তোয়ালে জড়ানো তীব্র আকাঙ্ক্ষিত সদস্যর দিকে। একদম নিকটে এসে দাঁড়ালো মেয়েটার। একটা হাসি দিয়ে তাকালো স্ত্রীর দিকে, অথচ চোখে তার ব্যথা। স্ত্রীর কষ্ট কল্পনা করেই তার ভিতর খুশিতে ভাটা পড়েছে। বারবার মনে হচ্ছে সে যদি পারত এই কষ্টের ভাগ নিতে, যদি পারত, যদি ইশারায় বাচ্চাটাকে নিজের কাছে চাইতে। শাহরিয়ার আলতোভাবে ভীষণ সাবধানে শিশুটিকে জ্যোতির বাহুতে দিল। জ্যোতি কেমন মায়া ভরা চাহনি মেলে দেখতে লাগলো শিশুটিকে। এই ছোট্ট পুতুলটার জন্যই তো জ্যোতির এতদিনের কষ্ট, অথচ এই মুখটা দেখেই সেসব কষ্টের ক্ষণগুলো যেন মুহূর্তেই কর্পূরের মতো উবে গেল। এত সুখী নিজেকে ইতিমধ্যে আর কখনো মনে হয়নি তার। মাতৃত্ব বুঝি এত স্নিগ্ধ হয়? কি তুলতুলে, তাই না? জ্যোতি বাচ্চার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে প্রশ্ন করল। ঠিক যেন হাওয়াই মিঠাই, ইচ্ছে করে খেয়ে ফেলে। জ্যোতি উচ্চ শব্দে হেসে ফেলে শাহরিয়ারের কথা শুনে। লোকটার মাথায় গেছে খুশিতে। কি বলছি? কি নাম রাখা যায় ওর? তুমি ঠিক করেছো কোনটা? উহুম, জোবায়ের রাখলে কেমন হয়? জ্যোতি মুখ তুলে তাকালো শাহরিয়ারের মুখপানে। একটা স্নিগ্ধ হাসি ফুটিয়ে বলল, সুন্দর তো। রাখা যায় কি বলেন তো? গতকাল ছেলের আকিকা করা হয়েছে। নাম রাখা হয়েছে জুবাইর শাহবাজ শাফি। বেশ বড়সড় ভারী একটা নাম। নাম নিয়েও ফারিয়ার সাথে কথা কাটাকাটি হয়েছে। উনি চাইছিলেন নাম সাফন রাখতে, কিন্তু বিরোধ করে বসে স্বয়ং শাহরিয়ার। অবশেষে নামের শেষে শাফি লাগিয়ে মধ্যস্থতা করা হয়, কিন্তু ফারিয়া সেই অসন্তুষ্টই রয়ে গেলেন। শাহরিয়াররা প্রতিদিনই আসে জুবাইয়ের সাথে দেখা করতে। জ্যোতি পরিবারও বাধা দেয় না। হাজার হোক, তাদের অধিকার আছে। নিজেদের রেশারেশিতে আরেকজনের উপর তো জুলুম করা যায় না। শাহরিয়ার যতটা সময় ছেলের সংস্পর্শে থাকে ততটা সময় ভীষণ প্রাণবন্ত থাকে। নিজের জীবনের মানে যেন শাহরিয়ার নতুন করে খুঁজে পেয়েছে। পরিবার জিনিসটাও নতুনভাবে উপলব্ধি করতে পারছে। যদি শাহরিয়ারের এই উচ্ছ্বাস দেখে আনমনে ঠোঁটে থাকে মৃদু হাসি, কিন্তু অজানা আশঙ্কা দানা বাঁধে তার মনে। ভবিষ্যতের কথা চিন্তা করে যদি তার থেকে কেড়ে নেওয়া হয় তার সন্তানকে, এমনটা তো হতেই দিবে না সে। কেউ এমনটা ঘটাতে চাইলে যদি কাউকে ছাড়বে না। 1.5 মাস পর যদি চুপচাপ নিজের কোলে ছেলের ঘুমন্ত মুখটা দেখছে। এখন জ্যোতির জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সত্তা হয়ে দাঁড়িয়েছে তার ছেলে। আপন মনে খুঁটিয়ে খুঁটিয়ে ছেলেকে দেখছে সে। আগাগোড়া পুরা বাপের মতো হয়েছে। চোখ জোড়া পর্যন্ত বাবার পেয়েছে। পার মধ্যে হয়তো গায়ের রংটাই পেতে পারে মায়ের, অবশ্য এটাও নিশ্চিত না। বাচ্চার গায়ের রং এত দূর তো বোঝা যায় না। বড় হতে হতে অনেক পরিবর্তন আসে। এই জিনিসটাই জ্যোতির ভিতরে ঈর্ষা তৈরি করেছে। 10 মাস 10 দিন গর্ভে রাখলো সে, আর ছেলে বাপের কপি হয়ে বসে আছে। মানা যায় এসব। জ্যোতি গাঢ় চুম্বন করলো ছেলের কপালে, নিজের সাথে আরো ভালো করে জড়িয়ে ধরল, যেন বাঁধন আলগা হলেই উদাও হয়ে যাবে।
জ্যোতি ছেলেকে হালকা দোল দিতে দিতে অন্যমনস্ক হয়ে পড়ল। শাহরিয়ারকে খোলার নোটিশ পাঠিয়ে দিয়েছে আজকে সে। আইনি বিষয়গুলো নিয়ে হামজা সাহেবই দৌড়াদৌড়ি করছেন। আইনজীবী ধরা, কাগজপত্রের ঝামেলা সব আব্বুই করছে। বিষয়টা এত দূর করাতো না, কিন্তু ফারিয়ার হটকারিতাই এমনটা হয়েছে। শুরু থেকে উনি চাপ দিচ্ছিলেন জুবাইকে দিয়ে দেওয়ার জন্য। শাহরিয়ার নিজে তাকে বুঝে থামিয়ে রাখতে চেয়েছে, বারবার বলেছে জল ঘোলা না করার জন্য, কিন্তু উনি সেটা শুনলেন না। শাহরিয়ারকে না জানিয়ে নিজে ফোন করে হামজা সাহেবকে এটা নিয়ে যা পেয়েছেন তাই বলেছেন। সব কথা শেষ কথা উনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন জ্যোতিকে ওনারা নিবেন না, শুধু বাচ্চা চাই ব্যাস। জুবাইকে যেন ভালোই ভালোই তাদের কাছে হস্তান্তর করে দেওয়া হয়, নয়তো উনি আইনি প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন। ব্যাস, এরপর যা হওয়ার তাই হলো। এমনিতেই হামজা সাহেব বিষয়গুলো নিয়ে আগে থেকে খ্যাপা ছিলেন। তাও যাও বা ওনার ক্ষোভে ভাটা পড়তে শুরু করেছিল। ফারিয়ার হটকারিতাই যেন সে ক্ষোভে নিভু নিভু আগুন হাওয়া পেয়ে দাউ দাউ করে চলে উঠল। ঘুমিয়ে গেছে তো, বিছানায় শুইয়ে দে। রত্নার উপস্থিতিতে জ্যোতি ধ্যান ভাঙল। হ্যাঁ দিচ্ছি। রত্না সরিষা দানার তৈরি বালিশ বানিয়েছে নাতির জন্য, এতে নাকি মাথার গঠন ঠিক থাকে। রত্না শোয়ার জায়গা গুছিয়ে দিলে জ্যোতি আস্তে ধীরে জুবাইরকে শুইয়ে দেয়। এমন সময় জ্যোতির ফোন কর্কশ শব্দে বেজে ওঠে। রত্না হন্তদন্ত হয়ে ফোন এগিয়ে দেয় মেয়ের দিকে। পাছে জুবাইয়ের ঘুম ভেঙে যায়। জ্যোতি স্ক্রিনের নামটা দেখে রিসিভ করলো। ও পাশ থেকে উত্তপ্ত গলা স্বর ভেসে এলো। তুমি খোলার নোটিশ পাঠিয়েছো? জ্যোতি নিলিপ্তভাবে উত্তর দিল। হ্যাঁ, এবার আপনিও কোনো ভনিতা না করে ঠিকঠাক সাইন করে দিন। শাহরিয়ার অবাক স্বরে ডেকে ওঠে। জ্যোতি, কিছু বলতে চাইছেন? তুমি শিওর? শিওর না হলে নোটিশ নিশ্চয়ই পাঠাতাম না। তুমি পাগল হয়ে গেছো। বিষয়টা তো অন্যভাবে সমাধান করা যায়, তাই না? জ্যোতি এক ঝলক ঘুমন্ত জুবাইরকে দেখে বিছানা থেকে উঠে গিয়ে সরে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। কথার শব্দে জেগে উঠতে পারে ছেলেটা। রত্না কপালে চিন্তার ভাঁজ ফেলে মেয়ের মুখের দিকে তাকিয়েছেন। দুনিয়ার সবাই পাগল, আপনি একা সুস্থ মানুষ। ভুল বললাম, আপনার পরিবারের সবাই সুস্থ, খালি আমি, আমার আব্বু আম্মু, আমার পরিবারই অসুস্থ। পাগল, তাই না? শাহরিয়ার গলার স্বর ভীষণ নরম করে বলল। আমি এটা কখন বললাম? জ্যোতি, ঠান্ডা মাথায় চিন্তা করো। ডিভোর্স কোনো ছেলে খেলা নয় যে মন চাইলো করলাম। জ্যোতি তীক্ষ্ণ কণ্ঠে বলল। আপনার কি হয়েছে সেটা বলুন তো। আপনি নিজে আমাকে বলেননি আমার যা মন চায় আমি যেন তা করি। আপনার কিছুই যায় আসে না। আপনার শুধু বাচ্চা, এটাই মেইন। বাচ্চা হওয়ার পর ডিভোর্স আপনিই দিবেন, বলেননি এই কথা? শাহরিয়ার ভীষণ হতাশ কণ্ঠে বলল। জ্যোতি, ডোন্ট বি সিলি প্লিজ। তখনের হিসাবটা আলাদা ছিল। হিসাব তো অনেক কিছুই বাকি রয়ে গেছে। হিসাবের খাতা খুললে আপনি নিস্তার পাবেন তো, শাহরিয়ার শাহবাজ? শাহরিয়ার থমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে ভরাট কণ্ঠে বলল। আমি আসছি তোমার বাসায়, যা কথা হবে সামনাসামনি হবে। একদম না, আমি কোনো কথা বলতে। শাহরিয়ার ফোন কেটে দিল জ্যোতিকে কথা শেষ করতে না দিয়ে। কয়েকবার ব্যাক করতে চাইল। শাহরিয়ার কল কেটে দিল প্রত্যেকবার। জ্যোতি করুণ চোখে তাকালো মায়ের দিকে। ভীষণ অসহায় লাগছে তার। রত্ন অসহায় চোখে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। জ্যোতি দ্রুত মেসেজ টাইপ করলো। আপনার সাথে আমার আর কোনো কথা বাকি নেই। যতটুকু বলার বলে দিয়েছি আমি। আমাদের দেখা নির্ধারিত দিনে উকিল সমেত পৌরসভাতেই হচ্ছে ইনশাআল্লাহ। আমি চাচ্ছি না আমার স্ত্রীকে ডিভোর্স দিতে। শাহরিয়ার সাফ সাফ সরাসরি তাকালো জ্যোতির দিকে। জ্যোতি পাশের চেয়ারটাতেই বসে আছে চোয়াল শক্ত করে। ডেস্কের ওপাশে বসা আইনজীবী মোহাম্মদ সামিউল হক নোটিশের কাগজগুলো নাড়াচাড়া করে জ্যোতির দিকে তাকালেন জিজ্ঞাসু দৃষ্টিতে। জ্যোতি চোয়াল শক্ত করে বলল। কিন্তু আমি চাচ্ছি ডিভোর্সটা হোক। জ্যোতির কথা শুনে কক্ষটায় একটা ভারী নীরবতা নেমে এলো। শাহরিয়ারের চোখে বিস্ময়ের ছায়া খেলে গেল দ্রুত। সে কিছুক্ষণ বিশ্বাসই করতে পারল না জ্যোতি কথাটা এত স্পষ্টভাবে বলে দেবে। শাহরিয়ারের কণ্ঠে ভারী কি ভাব তুলে বলল। তুমি কি একবার ভেবে দেখছো না আমাদের একটা বাচ্চা আছে, মাত্র 2 মাসের। ওর কি হবে? আমি সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছি শাহরিয়ার। এই সম্পর্কটা আমাকে প্রতিনিয়ত অসহ্য করে তুলছে। বাচ্চাটাকে আমি একাই মানুষ করতে পারবো। জ্যোতি তীক্ষ্ণ স্বরে বলল। সামিল হক কাশলেন হালকা করে, তারপর বলেন। আপনাদের বোঝাপড়ার শেষ চেষ্টাটা কি করা যায় না? সন্তান ছোট,
সম্পর্ক এখনো আইনি বিচ্ছেদের আগে সমঝোতার জায়গা আছে। শাহরিয়ার হতাশ স্বরে বলল, আমি বারবার চেষ্টা করছি, কথা বলেছে, বোঝাতে চেয়েছে, কিন্তু ওর কাছে যেন আমি অপরাধী হয়ে গেছে। জ্যোতি গলা তুলে কণ্ঠ উঁচিয়ে বলল, আপনি কি সত্যিই ভাবছেন আমি অহেতুক এসব করছি? কতগুলো রাতে আমি বিষণ্ণ হয়ে একা কেঁদে ঘুমিয়েছি, আপনি টের পেয়েছেন কোনোদিনও? না। কোনোদিন বোঝার চেষ্টা করেছেন আপনি? আপনি আদৌতে আমাকে কখনোই বোঝার চেষ্টা করেননি। আমাকে কখনো সময় দেননি, আপনি স্ত্রীর মর্যাদা দেননি। স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও আপনি জানেন না। এসব কি আপনার কাছে তুচ্ছ মনে হয়? শাহরিয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করছি জ্যোতি, নিজের ভুলগুলো শুধরে নিতে চাইছি। এটা কি যথেষ্ট নয়? সামিউল হক ধীরে কোমল স্বরে বলল, দেখুন শাহরিয়ার সাহেব, আপনি বলছেন আপনি বদলাতে চান, কিন্তু আপনার ওয়াইফ যেই অবস্থায় আছেন সেটা রাতারাতি আসেনি। দিনের পর দিন ছোট্ট ছোট্ট অভিমান, অভিযোগ জমে জমে পাহাড় হয়ে দাঁড়িয়েছে। স্যার, আত্মোপলব্ধি অনেক বড় একটা বিষয়। এটা মানুষ যখন নিজে উপলব্ধি করে সে ভুল ছিল, তখন তার ভেতরে নিজেকে শুধরে নেওয়া আকাঙ্ক্ষা তৈরি হয়। আর আমি মনে করি এই অবস্থায় সেই মানুষটাকে একটা সুযোগ দেওয়া উচিত। আমি একটা চান্স ডিজার্ভ করি। সামিউল হক এই পর্যায়ে বললেন, আপনারা যখন বললেন আপনাদের 2 মাসের বেবি আছে, তখন বিষয়টা আরও সংবেদনশীল হয়ে যায়। বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে আপনাদের খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। জ্যোতির কণ্ঠে এই পর্যায়ে নমনীয়তা আসে। গলাস্বর নরম হলেও কষ্টের জর্জরিত কণ্ঠে বলে, আমি জানি বাচ্চার একটা স্বাভাবিক পরিবার দরকার, কিন্তু একটা ছায়াহীন ঘর আর সম্পর্কহীন সংসারেও কি ও শান্তিতে বড় হবে, যেখানে ওর মাকে প্রতিনিয়ত সেই পরিবারের সদস্যদের দ্বারা লাঞ্ছিত হতে হয়? শাহরিয়ার আবেগ চাপা কণ্ঠে বলল, আমি বাবা, ও আমারও সন্তান। জ্যোতি, আমি আমার ছেলেকে চোখের সামনে বড় হতে দেখতে চাই। সামিউল হক দ্বিধায় বললেন, এমন কেস তার কাছে নতুন নয়। ডিভোর্সের লয়ার হওয়ার সুবাদে এরকম অনেক কেসই তার কাছে হরদম আসে। কিন্তু এত ছোট একটা বাচ্চার বাবা মা এই দম্পতি, তাদের বিচ্ছেদ আসলেই অনেক সমস্যার সৃষ্টি করবে। বাচ্চা জ্ঞান হওয়ার আগেই এত বড় একটা ধাক্কা কিভাবে সামলাবে? তিনি কিছুক্ষণ চুপ থেকে বলেন, শুনুন, আমি আপনাদের পরামর্শ দিচ্ছি। 1 মাস সময় নিন। সেই সময়ের মধ্যে দুজন আলাদা থাকুন, কিন্তু একটা থেরাপিস্টের সাথে দেখা করুন। যদি তখন মনে হয় সম্পর্ক ঠিক করা সম্ভব না, তখন ফাইনাল সিদ্ধান্ত নিন। সময় নিন, ভাবুন। আইন শুধু সম্পর্ক শেষ করার পথ না, মাঝে মাঝে সম্পর্ক বাঁচানোর সময়ও দেয়। শাহরিয়ার তাকাই জ্যোতির দিকে। দুজনে চোখাচোখি হলে জ্যোতির চোখ ফিরিয়ে নেয় সংকোচে। জ্যোতি বাবার সাথে বাসায় ফিরেছে বেশ কিছুক্ষণ হলো। রত্না শুষ্ক মুখে মেয়ের কাছে সব শুনতে চাইলেন। জ্যোতিও কোনো রাগ ঢাক না করে সবটাই বলল। তারপর জ্যোতি ব্যস্ত হয়ে পড়ল জুবাইরকে সামলাতে। জুবাইরকে ঘুম পাড়িয়ে একটু অবসর মিলল তার। চুপচাপ ছেলের পাশে শুয়ে সারাদিনের কথা ভাবতে লাগলো। উকিলের চেম্বার থেকে বের হয়ে শাহরিয়ার জ্যোতিকে রিকোয়েস্ট করেছিল, জ্যোতি, আমি তোমার সাথে কিছুক্ষণ একা একটা কথা বলতে চাই। আমাকে এখন একটু সময় দাও। জ্যোতি এমনিতেই জুবাইয়ের জন্য চিন্তায় ছিল পুরোটা সময়। বাসায় রত্নার কাছে একা রেখে এসেছে ওকে, তাই দায়সারাভাবে বলল, আমার হাতে এখন সময় নেই। জুবাইরকে আম্মুর কাছে রেখে এসেছি আমি, অনেকক্ষণ হয়েছে, বাসায় যেতে হবে। শাহরিয়ার একটু উত্তপ্ত স্বরে বলল, তুমি বিষয়টাকে এত জটিল কেন করছো? যে কোনো সমস্যা একসাথে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আমরা একটা মিউচুয়াল সমঝোতে আসতে পারি, তাই না? হামজা সাহেব হস্তক্ষেপ করে বলেন, তুমি কি সমাধান দিবে একটু বলো তো শাহরিয়ার? যেখানে তোমার মা নিজেই বলেছে তারা আর আমার মেয়েকে নিতে চাচ্ছেন না তোমাদের ঘরে, সেখানে আমি কিভাবে কিসের ভরসায় আমার মেয়েকে পাঠাতে পারি বলো তো? আমার কাছে এখনো কল রেকর্ড আছে, শুনবে? আঙ্কেল, আমি আমার মায়ের হয়ে ক্ষমা চাইছি, কিন্তু জ্যোতির সংসারটা তো আমার সাথে, তাই না? সেক্ষেত্রে আমার কথার থেকে আমার মায়ের কথাকে বেশি প্রায়োরিটি দেওয়া নিশ্চয়ই ঠিক হচ্ছে না। হামজা সাহেব লম্বা করে দম নিয়ে জোরে শ্বাস ফেললেন। তারপর খুব শান্ত কণ্ঠে বলেন, তোমার কথার প্রাধান্য কতটুকু সেটা তো বুঝতেই পারছি।
অন্তত তুমি যদি ঠিক থাকতে তাহলে আমার মেয়েকে ফিরিয়ে আসতে হতো না। শাহরিয়ার, সংসার শুধু তোমার সাথে, এই কথাটা তুমি ভুল বললে। সবাইকে নিয়ে একটা সংসার গঠিত হয়। তোমার সংসার শুধু আমার মেয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। সেই সংসারে তোমার পরিবারও আছে, থাকবেই, এটাই স্বাভাবিক। আমার কোনো ছেলে থাকলে তাকেও আমার সাথে থাকতে হতো, কিন্তু কিন্তু একটা সংসারে যদি বেছে বেছে একজনের উপরে সবাই চড়াও হয়, তাহলে সেটা কোন যুক্তি ন্যায়সঙ্গত বলো তো? তুমি ঠিক হতে চাচ্ছ মানলাম, কিন্তু তোমার ফ্যামিলি কি ঠিক হতে চাচ্ছে? তুমি না হয় বাইরের পৃথিবী থেকে আমার মেয়েকে প্রোটেক্ট করতে পারবে, কিন্তু তোমার ঘরের ভিতরে আমার মেয়েকে কিভাবে প্রোটেক্ট করবে? মানসিক স্বস্তি একটা মানুষের জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু দুঃখজনকভাবে তোমার পরিবারের আমার মেয়ে সেটা কোনোভাবেই পাচ্ছে না। আমি তো 1 মাস সময় চেয়েছি আঙ্কেল। হামজা সাহেব বিদ্রুপের সুরে বললেন। 1 মাসে তুমি সবাইকে ঠিক করে দিবে, তাই না? পারলে করো। যাই হোক, বাসা থেকে বের হয়েছে অনেকক্ষণ হয়েছে। আমার নাতি ঘরে মা ছাড়া আছে অনেকক্ষণ ধরে। আল্লাহ হাফেজ। এরপর হামজা সাহেব জ্যোতিকে নিয়ে চলে আসেন। আপনি সত্যি চাচ্ছেন জ্যোতির তালাক হোক? রত্না চিন্তিত মুখে প্রশ্ন করেন স্বামীকে। হামজা সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন। হ্যাঁ, আমি যাচ্ছি। আপনি কি বেশি তাড়াহুড়ো করছেন না? হামজা সাহেব অবাক হয়ে বলেন। 9-10 মাস তোমার কাছে তাড়াহুড়ো মনে হচ্ছে রত্না? শুনেছি শাহরিয়ার ডিভোর্স দিতে চাচ্ছে না। হামজা সাহেব তাচ্ছিলের হাসি হেসে বলেন। চাওয়া না চাওয়া দিয়ে আমি কি করব? তখন না বড় গলায় বলেছে সে ডিভোর্স দিবে বাচ্চা হলে। এখন পাল্টি খাচ্ছে কেন? কাপুরুষ কথাকার, জবানের ঠিক নেই। হয়তো সত্যি সত্যি পরিবর্তন হয়েছে। জ্যোতির অনুপস্থিতিতে ওর গুরুত্ব বুঝতে পারছে। কিভাবে বুঝলো ওর পরিবর্তন হয়েছে? মুখে বলেছে, তাই না? রত্না শাড়ির আঁচলে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে বলল। এই কয়েকটা মাস ধরে ওকে দেখছি আমি। মানুষের নিজের ভুল উপলব্ধি করার পেছনে কোনো না কোনো প্রেক্ষাপট তো থাকে, তাই না? এখন নিশ্চয়ই আকাশ থেকে কোনো ফেরেশতা নেমে এসে বলবে না, শোনো আল্লাহর বান্দা, তুমি যা করেছো তা ঠিক হচ্ছে না, তুমি ভালো হয়ে যাও, তাই না? তোমার হয়েছে কি বলো তো? তোমার সামনেই তো শাহরিয়ারের মায়ের সাথে কথা হয়েছে আমার। তুমি শোনোনি উনি কি বলেছেন? তারপরও বলছো আমার মেয়েকে সেখানে পাঠাতে? তাও কার ভরসায়? শাহরিয়ারের? ও যদি ভালোই হতো তবে যদি ওখান থেকে চলে আসতো না। আমার মেয়ে কি বানে ভাষা কচুরিপানা? আমি ওর বাবা, এখনো আল্লাহর রহমতে জীবিত আছে। রত্না কিছু বলতে উদ্যত হলে হামজা সাহেব থামিয়ে দেন তাকে। রত্না, অফ যাও। আমার সামনে কারোর সাফাই গাইতে চেও না দয়া করে। এমনিতেই অনেক চিন্তায় থাকি, নতুন কোনো চিন্তা মাথায় নেওয়ার মতো অবস্থায় নেই আমি। শাহরিয়ার ঘরে ঢুকতে দেখল ফারিয়া ড্রয়িং রুমে তার জন্যই অপেক্ষা করছে। শাহরিয়ারকে দেখতে পেয়ে উৎসুক হয়ে বললেন। আপডেট কি? কাজ হয়ে গেছে? জুবাইরকে আমাদের কাছেই তো দিবে, তাই না? শাহরিয়ার কিছুক্ষণ থম মেরে মায়ের দিকে চেয়ে রইল, তারপর জল শক্ত করে বলল। মা, আমি না বলেছি আমি ডিভোর্স চাচ্ছি না, তাহলে এটা কেমন প্রশ্ন? ফারিয়া স্পষ্ট গলেই বললেন। তুমি এখনো বলছো তুমি ডিভোর্স চাও না? তোমাকে না বলেছি ওই মেয়ে আমাদের ঘরের জন্য নয়? জেদি রাগী কারো কথাই ওঠে না। শাহরিয়ার ধীরে মাথা নাড়ে। আমার আর জ্যোতির মধ্যে যা হয়েছে সেটা আমাদের সমস্যা, মা। তুমি বারবার বাইরের মতো করে দেখছো, কিন্তু ভেতরে যে ভালোবাসা ছিল আছে, ওটা তুমি দেখতে পাচ্ছ না? ফারিয়া ঠোঁট চেপে বলেন। ভালোবাসা? যদি এতই ভালোবাসা থাকতো তাহলে মেয়েটার ঘর ছেড়ে যেত না। একটা ভালো মেয়ে নিজের বাচ্চা কোলে নিয়ে স্বামীর সংসার ছাড়ে না, এটা বুঝো। শাহরিয়ার গলা উঁচু করে বলল। আমরা কখনো জ্যোতিকে বুঝতে চাইনি, মা। ওর অভিযোগগুলো ঠুনকে ভেবেছে, অথচ সত্যিটা হলো আমি তাকে যথেষ্ট সময় দিইনি, সম্মান দিইনি, ভালোবাসা দিইনি। সে কষ্ট পেয়েছে, আমি সেটা এখন বুঝি। ফারিয়া বিরক্ত কণ্ঠে বললেন। তোমার ঘাড়ে এক বাচ্চা, সংসারের দায়িত্ব। এখন যদি তুমি এই মেয়ে নিয়ে পড়ে থাকো তাহলে তোমার জীবনটা ভেঙে যাবে। ও তোমার জন্য পারফেক্ট নয় শাহরিয়ার। এই পর্যায়ে শাহরিয়ার কণ্ঠ চড়ে গেল। জীবন তো এমনিতেই ভেসে যাচ্ছে, মা। একটা সময় তুমি বলেছিলে সংসার মানে বোঝাপড়া, আজ তুমি নিজেও বলছো চলে যেতে দাও।
ফারিয়া কিছুক্ষণ অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। নিজের ছেলেকেই চিনতে তার কষ্ট হচ্ছে। ফারিয়া একটু থেমে কণ্ঠে কোমলতা ঢেলে বললেন, তুমি এই সম্পর্ক ধরে রাখলে কষ্ট আরও বাড়বে। তুমি এখন যা ভাবছো তা মনে হচ্ছে না হবে। ওই মেয়ে তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, নিজেকে ছোট করো না শাহরিয়ার। শাহরিয়ার চোখ সরিয়ে নিয়ে বলল, আমি ওকে ছোট করতে চাই না। আমাদের সম্পর্কটা এখন শুধু আমার আর ওর মধ্যে সীমাবদ্ধ নেই। এখন আমরা একটা সন্তানের পিতামাতা। আমি শুধু চাই যদি একবার অন্তত আমাদের ছেলের মুখের দিকে তাকিয়ে আবার ভেবে দেখো। সেই জন্য আমি অপেক্ষা করতে রাজি আছি। ফারিয়া তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তোমার দেখছি বড় দরদ উতলে উঠছে হঠাৎ করে ওর জন্য। কাহিনী কি? নিজেই তো প্রথমে বলেছিলে ডিভোর্স নিবে। শাহরিয়ার হঠাৎ হেসে ফেল। এমন সিরিয়াস সিচুয়েশনে এভাবে হাসতে দেখে ফারিয়া ভরকে গেলেন। কি হয়েছে, হাসছো কেন এভাবে? তোমার কি হচ্ছে সেটা আগে বলো তো। এইভাবে উঠে পড়ে লেগেছে কেন আমাদের ডিভোর্সের জন্য? আমার তো প্রেমের বিয়ে না। এমনকি আমি নিজে পছন্দ করে তোমাদের বলিনি, যদি কি তোমরাই পছন্দ করেছো আমার জন্য। এখন সেই মেয়েকে তোমরা সহ্য করতে পারছো না? মেয়ে যদি শুরু থেকেই তোমাদের মন মতো না হয়ে থাকে, তাহলে আমাকে ওর সাথে বিয়ে কেন করিয়েছো? ফারিয়া দৃষ্টি সরিয়ে শক্ত কণ্ঠে বললেন, আমার পছন্দ ছিল না, তোমার বাবাই পছন্দ করেছে ওকে। আমি শুরু থেকেই বলেছি ওদের সাথে আমাদের স্ট্যাটাসে গ্যাপ আছে, কিন্তু আমার কথা সে শুনলো না। অন্যের প্রশংসায় গলে গিয়ে নিজের মর্জি চালিয়েছে। শাহরিয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে বিষাদ কণ্ঠে বলল, আমার জানা সবচেয়ে তিক্ত সত্যি কথাটা কি জানো মা? আমরা সবাই মিলেই যদিকে দাঁড়িয়েছে। আমাদের সবার আচরণেই ও চলে যেতে বাধ্য হয়েছে। ফারিয়া অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে বলেন, তুমি কি ভাবছো তোমার বউয়ের ওপর আমরা জুলুম করেছি? তোমাকে আমাদের নামেই ওই মেয়ে এটাই বলেছে তো, ঠিক না? আমি জানতাম ওর ভিতরে কুটিলতা ভর্তি। আমি মানুষ চিনতে ভুল করি না, হা হা। শাহরিয়ার ঠোঁটের কোণে তাচ্ছিলের এক বিদ্রুপ হাসি খেলে গেল। উপহাসের সুরে বলল, ও কিছু বলেনি, এটা তো সবচেয়ে বড় সমস্যা আমার। নিজের নাম্বারে শাহরিয়ারের কল দেখে রত্না দ্বিধায় পড়লেন। তাকে কল করেছে কেন? কল কি ধরা উচিত? কিছুক্ষণ দোনমনা করে অবশেষে কল রিসিভ করলেন তিনি। শাহরিয়ার সালাম দিয়ে সরাসরি বলল, আন্টি, আপনার মেয়েকে এখন আমাকে আমার ছেলেকেও দেখতে না দেওয়ার পণ করেছে। রত্না ভরকে গেলেন, কি বকছে এই ছেলে? কি হয়েছে? ওর ফোনে কতক্ষণ ধরে কল করছে, ধরছে না। ও ও তো নামাজ পড়ছে। ফোনের আওয়াজ তো আমিও পাইনি, হয়তো সাইলেন্ট করে রেখেছে। আচ্ছা, নামাজ শেষ করে কল দিতে বলবো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। বলে শাহরিয়ার ফোন কেটে দিল। রত্না জ্যোতির রুমে গিয়ে দেখলেন জ্যোতি সবে সালাম ফিরিয়েছে। শাহরিয়ার অনেকক্ষণ ধরে কল দিচ্ছে জুবাইরকে দেখার জন্য। নামাজ শেষ করে কল দিস। জ্যোতি ভুর কুচকে বলল, কখন কল দিল? কি জানি, আমাকে মাত্র কল দিয়ে বলল তুই নাকি এখন ওকে ওর ছেলেকেও দেখতে দিচ্ছিস না। ফাউল লোক, সারাদিন খালি আউল ফাউল বকে। ফোন সাইলেন্ট করে রেখেছিস মনে হয়। সাইলেন্ট থাকলেও ভাইব্রেশন তো হওয়ার কথা। জ্যোতি জায়নামাজ গুছিয়ে ফোন হাতে নিয়ে দেখে 11টা মিসড ভিডিও কলের নোটিফিকেশন উঠে আছে। ভুরকুচকে দেখতে দেখতে আবিষ্কার করলো ওর ফোনে ডু নট ডিস্টার্ব মোড অন করা। জ্যোতি দ্রুত কল ব্যাক করলো। শাহরিয়ার মনে হয় ফোন হাতে নিয়েই বসেছিল। একবার রিং হতেই ও পাশ থেকে রিসিভ হলো কল। কল রিসিভ হওয়ার সাথে সাথেই জ্যোতি ব্যাক ক্যামেরা চালু করে ছেলের দিকে তাক করে ধরলো। কিন্তু তাতেও অল্পক্ষণের জন্য সেলফি ক্যামেরাতে তাকে দেখা গেল। শাহরিয়ার গজগজ করে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন বরের সাথে পর্দা করা শুরু করো। আমি গেলে তো প্যাকেট হয়ে বসে থাকো, এখন ফোনে ঘুমটা দিয়ে থাকো। চমৎকার। যদি দাঁতে দাঁত চেপে টিটকারি হজম করলো। কতবার ফোন করেছে দেখেছো? যদি কাট কাট গলায় উত্তর দিল, ফোনে ডোন্ট ডিস্টার্ব মোড অন করা ছিল। তোমাকে কে ডিস্টার্ব করে যে ডোন্ট ডিস্টার্ব অন করে রেখেছো? আমি? সিম কোম্পানি কিছুক্ষণ পর পর মেসেজ পাঠায়, মেসেজের বিকট টোনে জুবাইর ভয় পেয়ে যায়, এই জন্যই অন করেছিলাম। তাহলে ব্লক করে রাখো, তাহলেই তো হয়। ব্লগ তো আরো অনেক কিছুই করতে ইচ্ছা করে, পারি না দেখেই তো। দেখো, তেসরা কথা বলবে না, ভালো লাগে না এসব। ফোন ভালো করে ধরো, বাবুকে দেখা যাচ্ছে না ঠিক মতো। যদি মনে মনে শাহরিয়ারকে কয়েকটা বকা দিয়ে ফোন ঠিকঠাক করে ধরলো। ভাইয়া আসবো? মাহিরা দরজায় নক করে জিজ্ঞেস করলো। শাহরিয়ার কোলের উপরে ল্যাপটপ নিয়ে
কিছু একটা করছিল। বোনের কথায় ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, হুম, আয়। তারপর আবার ল্যাপটপে মনোযোগ দিল। মাহিরা বিছানায় ভাইয়ের থেকে একটু দূরত্ব রেখে বসলো। মনোযোগ দিয়ে ভাইকে দেখতে লাগলো চিন্তিত মুখে। এভাবে কি দেখছিস? যা বলতে এসছিস বলে ফেল। ভাবির সাথে আলোচনা করেছো? কে নিয়ে? আজও বুঝতে পারছো না কি নিয়ে কথা বলছি? মিটমাট করার চেষ্টা করেছো? উকিলে থেকে এসেছো তো 10 দিন পার হয়ে গেছে। সময় এভাবে নষ্ট করছো কেন? তোর ভাবিরও সময় হচ্ছে না আমার সাথে কথা বলার। ফোন দিলে এত ব্যস্ততা দেখায় যে কথা বলে না। আলাদা দেখা করতে বলি, সেটাতেও হা না কিছুই বলছে না। আমি আর কি করব? জুবাইরকে দেখতে চাও না? রেগুলার যাওয়া হয় না। লাস্ট গিয়েছি 2 দিন হয়েছে। রেগুলার ভিডিও কলে যাই একটু দেখি। আমি গেলে যদি কেমন যেন অকওয়ার্ড হয়ে যায়, আর আঙ্কেলের সামনে পড়লে আমি অকওয়ার্ড হয়ে যাই। এজন্য যেতেও কেমন যেন লাগে। কি একটা অবস্থা। আসলেই। আচ্ছা, তুমি আন্টির সাথে কথা বলেছো? কোন বিষয়ে? এই যে ভাবির সাথে কথা বলার জন্য। কাউকে না কাউকে তো লাগবে বোঝানোর জন্য, তাই না? শাহরিয়ার ল্যাপটপ সরিয়ে বোনের দিকে শীতল চাহনি মেলে বলল, তুই যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? উনি জ্যোতিকে কি বোঝাবে? হাজার হোক, জ্যোতি ওনার মেয়ে। সেটাই তো, যদি ওনার মেয়ে, আর তার মেয়ে একটা সন্তানের মা। ওনার কি মনে হয় উনি খুশি খুশি চাইবেন এই অবস্থায় তার মেয়ে ডিভোর্স হোক? কোনো নাই বা চাইবে। তাছাড়া জ্যোতির সারাটা জীবন তো এখনো পড়েই আছে। শাহরিয়ারের কপালে চিন্তার ভাঁজ পড়ল। মাথা এখন আর কাজ করে না ঠিক মতো। মানসিক অশান্তিতে আর ভোগাটা সম্ভব হচ্ছে না তার দ্বারা। কম তো হলো না, 6-7টা মাস ধরে তো ভোগ করেছে। মাঝে মধ্যে ইচ্ছে হয় বছর খানেকের মধ্যে নিরুদ্দেশ হয়ে যায়, কিন্তু চাইলেই কি তা সম্ভব? ভাইকে চিন্তায় দেখে মাহিরা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, আমি দেখছি। বিকেলের দিকে যাবো জুবাইরকে দেখতে, তখন পারলে কথা বলবো ওর সাথে। আর তুই একটু তোর শাশুড়ি মন গলানোর চেষ্টা কর। বলে দেখ জ্যোতির সাথে একটু কথা বলে দেখতে। আমার মনে হয় কাজে দিলেও দিতে পারে এটা। আমি যেহেতু একটা মেয়ে, তাই মেয়েদের সাইকোলজি একটু একটু হলেও বুঝি। হুম, দেখবো না, কথা বলে। মাহিরা তারপরও ঠাই বসে রইল সেখানে। কিছুক্ষণ পর শাহরিয়ার জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল, আর কিছু বলবি নাকি? মাহিরা কেমন সহানুভূতির ভঙ্গিতে চুপচুপ করে বলল, আমি দেখছি মানুষ আসলে দাঁত থাকলে তাদের মর্ম বোঝে না, দাঁত গেলে তখন আবার আফসোস করে খুব পায় না। শাহরিয়ার কড়া দৃষ্টিতে তাকালো মাহিরার দিকে। তোকে কি কাঁচা খেয়ে নুনে ছিঁড়ে দেওয়ার জন্য কোনো পারিশ্রমিক দিয়ে আমি? তাহলে এমন বেকার খাটনি খাটছিস কেন? কবে ধরে তাতে হাতেমতাই হলে? মাহিরা বাইকে মুখ চামটে দিয়ে চলে গেল। ভাইয়ের জন্য একধারে তার দুঃখ হচ্ছে, আবার পৈশাচিক আনন্দও পাচ্ছে। তখন তো সে কত বোঝাতো, কিন্তু ভাই তার কথা শুনলে তো? তখন যদি বোনের কথা শুনে নিজের স্বভাব একটু চেঞ্জ করার চেষ্টা করত, তাহলে এখনই বিতি কিচ্ছিরি পরিস্থিতির সৃষ্টি হতো না। মাহিরা জুবাইরকে কোলে নিয়ে কতক্ষণ ধরে বকর বকর করে যাচ্ছে এক নাগারে ভাইপোর সাথে। জুবাইর কিছু বুঝুক বা না বুঝুক, হাত পা ছুড়ে যেভাবে পারছে নিজের আনন্দ প্রকাশ করছে। যদি অজু করে এসে একবার সেদিকে তাকিয়ে পাশের রুমে এসে আসরে নামাজ পড়তে শুরু করলো। রত্না এক মনে মাহিরা এবং জুবাইরের খুনসুটি দেখছিল, মুচকি মুচকি হেসে। যদি অন্য রুমে গেলে মাহিরা সেটা লক্ষ্য করে রত্নার কাছাকাছি এসে গুরুতর ভঙ্গিতে বলল, আন্টি, আপনি ওকে একটু বোঝাতে পারেন না? এভাবে বিনা ডিফেন্সে ময়দান ফাঁকা ছাড়ার কোনো মানে হয়? মাহিরার আচমকা এমন কথাই রত্না একটু হকচকিয়ে গেলেন। দায়সারাভাবে বলেন, আমি কি বুঝাবো ওকে? ওর জীবন, কোনটা সঠিক কোনটা ভুল সেটা তো ওই বেশি ভালো বুঝতে পারবে, তাই না? তারপরও আন্টি, আপনি সময় সুযোগ পেলে একটু বোঝানোর চেষ্টা করুন। ওকে বলুন ভাইয়াকে একবার সুযোগ দিয়ে বাসায় ফিরে আসতে। তারপরও যদি একই অবস্থা হয়, তাহলে আমি নিজে ওর সাপোর্টে থেকে ওদের ঝামেলা একেবারে ডিসক্লোজ করে দেব। জ্যোতির আব্বু চাচ্ছে না ও ফেরত যাক। এখন আমি কি বলি এর মধ্যে বলো? ওর আব্বু পরে আমার উপর রাগ করে থাকবে। আপনিও কি এটাই চাচ্ছেন? কোন মা চায় নিজের মেয়ের সংসার ভাঙুক? রত্না মনে মনে বললেন, কিন্তু মুখে কিছু বলেন না। রত্নাকে চুপ করে যেতে দেখে মাহিরাও আর কথা পারল না। ভাবি, এবার তো ইগো সাইড করে রাখো প্লিজ। আর কত বলো তো, ভাইয়াও এখন চেঞ্জ হয়ে গেছে। যদি শান্ত কণ্ঠে বলল, তোমার কাছে যেটা ইগো মনে হচ্ছে, আমার কাছে সেটা সেলফ রেসপেক্ট মাহি।
সেলফ রেসপেক্ট দেখিয়ে যদি নিজের মূল্য না জানিয়ে চলেই যাও, তাহলে কী ভাবা হবে বলো তো? এখন তুমি ছেড়ে দিলে যে এই কারণে তুমি সিদ্ধান্ত নিচ্ছ, সেটা তো ঠিকই পূর্বের মতো থাকবে, তাই না? মানে? তোমার উচিত নিজের শ্বশুর বাড়ি গিয়ে সেখানে নিজের সেলফ রেসপেক্ট দেখানো। এখন তুমি যদি নিজেকে জাহির না করে সরেই যাও, তাহলে কি ফায়দা? যে আম্মুর জন্য তুমি এখনই সিদ্ধান্ত নিচ্ছ, নিজেকে প্রমাণ না করে তোমার চলে যাওয়াতে কি তার মনোভাবে কোনো পরিবর্তন আসবে? তার চেয়ে ভালো না সেখানে গিয়ে যারা যারা তোমার প্রতি বিরূপ আচরণ করেছে তাদের তোমার প্রতি ধারণা পাল্টে দেওয়া। আগে বিষয়টা কঠিন ছিল, ভাইয়ার সাপোর্ট ছিল না দেখে, এখন তো ভাইয়ারও সাপোর্ট আছে। সবচেয়ে বড় কথা, তুমি এখন শাহবাজ বংশের উত্তরাধিকারীর জননী। নিজের অধিকার দাপট এভাবে হাসিল হওয়ার আগেই ছেড়ে দিবে কেন? জ্যোতি খুব বিষাদ গম্ভীর গলায় বলল, আমি যত যাই করি না কেন, আমার প্রতি তোমার মায়ের ধারণা কখনোই বদলাবে না। আসলে আমাদেরই ভুল ছিল নিজেদের অবস্থানের দিকে না তাকিয়ে অপেক্ষাকৃত বড় অবস্থানের পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়া। উনি আমার এই ভুলটা আমার 5 মাসের সংসার জীবনে এত বেশি উপলব্ধি করাতে বাধ্য করেছেন যে এখন আমি যাকে বাদ দিয়ে সেসব পুরনো কথা। মাহিরা জ্যোতি হাত দুটো নিজের হাতে নিয়ে আবেগপ্রবণ কণ্ঠে বলল, ভালো খারাপ মিলিয়েই তো মানুষ, তাই তাই না? আম্মুকে তুমি যতটা খারাপ ভাবছো, আসলে তিনি ততটাও খারাপ না। উনি এক প্রকার জেদের বশে এসব করেছেন। চেয়েছিলেন নিজের ভাইয়ের মেয়েকে ছেলের বউ করে আনবেন, কিন্তু আব্বু রাজি হলেন না। এই জন্য তোমাদের বিয়েতেও আম্মুর মত ছিল না। যেদিন তার জেদের দর্পণ ভেঙে যাবে, সেদিন দেখবে তিনি নিজের গভীর অনুতাপে জর্জরিত হয়ে উঠেছেন। এতদিন সবর করেছো, দয়া করে আরেকটু সবর করো। জ্যোতি চুপ করে মাহিরার কথাগুলো শুনে গেল। রাত বাজে 11টা। ঘরের মিলান আলো অন্ধকারের সাথে যুদ্ধ করছে। শাহরিয়ার বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকে শেষমেশ ডায়াল করলো আন্টি লেখা নাম্বারটায়। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে এলো। হ্যালো, শাহরিয়ার একটু থেমে নরম গলায় বলল, আন্টি, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার বলছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শাহরিয়ার, বলো, এত রাতে ফোন করেছো? আসলে আন্টি, আপনার সাথে একটা কথা ছিল। রত্না সম্ভবত আজ করতে পারলেন শাহরিয়ার কি বলতে চাইছে, তাই কণ্ঠে কোনো রকম তারতম্য না ঘটিয়ে বললেন, হ্যাঁ বলো, শুনছি। শাহরিয়ারের কণ্ঠে অনিচ্ছাকৃতভাবে এক কম্পন সৃষ্টি হলো। মৃদু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আন্টি আসলে অনেক দ্বিধায় ভোগে অবশেষে আপনাকে কল করেছে। কিভাবে নেন বিষয়টা। আমি আমি আসলে জ্যোতির সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু ও তো কিছুতেই শুনছে না। আপনি আপনি ওকে একটু বোঝান আন্টি। রত্না একটুখানি চুপ করে থাকেন, তারপর বলেন, আসলে ওর অভিমানের পারদ এখন অনেকটাই বেড়ে গিয়েছে, এজন্যই এখন কারো কথা শুনতে চাইছে না। তুমি যদি শুরু থেকেই একটু হলেও ওকে বুঝতে, তাহলে। রত্না চুপ করে যায়। শাহরিয়ার অনুনয় করে বলল, আমি জানি আন্টি, আমার অনেক ভুল হয়েছে, কিন্তু আমি এখন বুঝতে পারছি ওকে চাইতো, কি দরকার ছিল। আপনি শুধু ওকে বলুন একবার আমার সঙ্গে বসুক, কথা বলুক। আমি সব ঠিক করতে চাই। জুবারের মুখের দিকে তাকালেও। আমি জানি তুমি খারাপ ছেলে নও, কিন্তু জ্যোতির কষ্টটা খুব গভীরে গেঁথে গেছে। জ্যোতি সত্যি বলতে নিজের ভাঙা মনটা আবার তুলে ধরার মতো শক্তি পাচ্ছে না। আমি ওকে আমার পাশে চাই আন্টি, শুধু এখনের জন্য নয়, সবসময়ের জন্য। যত দেরি হোক আমি অপেক্ষা করব ওকে ফিরিয়ে নেওয়ার জন্য। আপনি শুধু ওকে বলুন একবার আমার ভুলগুলোকে পাশ কাটিয়ে আমার কাছে ফিরে আসতে। এরপরও যত চায় তত প্রায়শ্চিত্ত করতে রাজি আছি আমি, কিন্তু এইভাবে বিচ্ছেদ তো না ঘটাক। শাহরিয়ারের শেষ কথাটাই ফুটে উঠল নিদারুণ অসহায়ত্ব। রত্নার খারাপই লাগলো ছেলেটার জন্য। কিছুক্ষণ সিদ্ধান্তহীনতায় ভুগে শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি চেষ্টা করব শাহরিয়ার, কিন্তু মনে রেখো কিছু জিনিস শুধরে নিতে সময় লাগে, আর কিছু সম্পর্ক নিজেকে নতুন করে গড়তে হয়। আমি না হয় তোমার কথায় ওকে বুঝিয়ে বলবো, কিন্তু তারপরও তোমার উচিত হবে ওর সঙ্গে নিজে কথা বলা, নিজের অবস্থান পরিষ্কার করা। আমি ওকে কয়েকবারই অফার করেছি একা কথা বলার জন্য, কিন্তু ও বারবার জুবারের অজুহাতে এড়িয়ে যায়। আচ্ছা, আমি ওর সাথে কথা বলবো যেন তোমার সাথে আলাদাভাবে দেখা করে কথা বলে। তুমি কালকে কল করে আরেকবার বলো ওকে। আচ্ছা, কিন্তু আপনি রাখতে পারবেন জুবারকে এতক্ষণ একা একা? না, এটা করো না ভুলেও। জুবাইরকে সাথে নিতে বলবে ওকে। চোখের সামনে নিজের সন্তানের নিষ্পাপ মুখ থাকলে একজন মা
এমন অনেক কঠিন সিদ্ধান্তেও অবলীলায় নিয়ে ফেলতে পারে, যা অন্য সময়ে নিতে হলে তাকে বহুবার ভাবতে হয়, দ্বিধায় পড়তে হয়। শাহরিয়ার সম্মত হলো শাশুড়ির কথায়। রত্না আচমকে এসে জ্যোতির হাতে একখানা লাল শাড়ি গুজে দিলেন। জ্যোতি হতভম্ব হয়ে মায়ের মুখের দিকে তাকালো। বিস্ময়ের ঘন ঘটায় তার মনে কোনো প্রশ্ন ফুটে ওঠার আগেই দেখলো কয়েকজন মিলে তাড়াহুড়ো করে যেন তেনভাবে শাড়িটা তার গায়ে পরিয়ে দিল। পুরো ঘটনাই জ্যোতির সামনে হচ্ছে, কিন্তু সে যেন কিছুই বলতে পারছে না। এরপর দ্রুত তাকে কবুল বলার জন্য নির্দেশ দেওয়া হলো। জ্যোতি একবারে যন্ত্রের মতো বাধ্যগতভাবে তাই করলো। এবার তাকে নিয়ে যাওয়ার পালা। জ্যোতি তাড়াতাড়ি করে ছেলেকে সাথে নেওয়ার উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ কেউ একজন হ্যাঁচকা টানে তার কোল থেকে জুবাইরকে কেড়ে নিল। জ্যোতি চিৎকার দিয়ে ধরতে চাইল, কিন্তু মুহূর্তের মধ্যেই জুবাইর তার হাতের নাগালের বাইরে প্রায় 10 হাত দূরে চলে গেল। পাশ থেকে একটা নির্মম কণ্ঠ ভেসে এলো, তোমার নতুন সংসারে আগের ঘরের ছেলেকে নিতে পারবে না মেয়ে। যদি আতকে উঠে জুবাইয়ের দিকে তাকাই, তীব্র আতঙ্ক নিয়ে দেখে রত্নার কোলে ছটফট করতে করতে ছোট্ট জুবাইর তার দিকে হাত বাড়িয়ে কাঁদছে। কি ভয়ার্ত, অসহায়, বুক ফাটা কান্না। জুবাইর কেঁদে যাচ্ছে। ছেলের কান্নার মর্মান্তিক শব্দে জ্যোতির বুক যেন চিরে যাচ্ছে। জ্যোতির তন্দ্রা ছুটে গেল আচমকায়, ধরফড়িয়ে উঠে বসলো। একটু ধাতস্থ দেখলো সে। এতক্ষণ যাবৎ দুঃস্বপ্ন দেখছিল, পুরো শরীর ঘেমে নিয়ে গেছে ততক্ষণে। আর পাশে বাস্তবে তার জুবাইর কাছে ছেলের কান্নার শব্দে ঘুম ভেঙেছে তার। যদি এক ঝটকায় ছেলেকে বুকে টেনে নিল, যেন এবার আর কেউ তাকে কাটতে না পারে। নিজের অশান্ত মন নিয়ে ছেলেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালালো। কিছুক্ষণ পর জুবাইর তার বুকে ঘুমিয়ে গেল আবারও। যদি তারপর ছেলে বুকে চেপে দোল দিতে লাগলো। বাঁধন আরও একটু শক্ত করে নিজের সাথে আরও লাগিয়ে রাখলো। দুঃস্বপ্নের রেশ এখনো কাটেনি তার। আনমনে ভাবতে লাগলো রাতের কথা। রাত তখন 11:15। জুবাইর কিছুতেই ঘুমাচ্ছিল না। বহু কষ্টে সবে একটু তন্দ্রা মতন লেগে এসেছে জুবাইরের। এমন সময় রত্না হঠাৎ রুমে এসে বলেন, তোমার সাথে আমার কিছু কথা আছে। জুবাইর ঘুমিয়েছে? যদি কিছু বুঝতে না পেরে মায়ের মুখের দিকে তাকাই। রত্না যখন খুব সিরিয়াস থাকে বা গুরুত্বপূর্ণ কিছু বলতে চায়, জ্যোতিকে এভাবে তুমি করে সম্বোধন করে। আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাবে। আচ্ছা, ঘুম পাড়িয়ে নাও তাহলে, আমি অপেক্ষা করছি। যদি জুবাইরকে শুইয়ে দিয়ে মায়ের কাছাকাছি এসে দাঁড়াই। কিছু বলবে আম্মু? হ্যাঁ, বসো পাশে। জ্যোতি বসলো। রত্না কিছুক্ষণ চুপ করে বলল, দেখো, তুমি আমার মেয়ে, তোমার দিকটাই আমি সবার আগে দেখব। জ্যোতি অস্বস্তিতে নড়ে চড়ে বসলো। এবার ফর্মালিটি মেনটেন করে কথা কেন বলছো? ভালো লাগছে না, নর্মাল টোনে কথা বলো। আমি চাই তুমি আমার কথায় গুরুত্ব দাও, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা ঠিক আছে, বলো তুমি। রত্না একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর হয়ে বলেন, দেখো, আমি বাস্তববাদী একজন নারী। বয়সে তোমার থেকে ঢের বড়, অভিজ্ঞতাও তোমার থেকে ঢের বেশি। আমি আমার জীবনে অনেক কিছুই চাক্ষুষ দেখেছি, অনেক ঘটনায় শুনেছি, কিন্তু কোনো মন্তব্য করার প্রয়োজনটুকু বোধ করিনি। কিন্তু বিষয়টা যখন আমার নিজের মেয়েকে ঘিরে, সেখানে আমার মন্তব্য করা, পরামর্শ দেওয়া উচিত। রত্না একটু থেমে সরাসরি তাকায় মেয়ের দিকে, আবার বলা শুরু করে, আমি জানি তুমি নিজেকে শক্ত করে গড়ে তুলতে চাইছো, যাতে আর কেউ তোমায় ভেঙে গুড়িয়ে দিতে না পারে। এটা অবশ্যই ভালো কিছু, আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমি এও জানি তুমি নিজেকে যতটা শক্ত ভাবছো, তুমি আসলে ততটা নও। তোমাকে আমি গর্ভে ধারণ করেছি, এত বছর নিজের সাথে আগলে রেখেছি। তাই তুমি প্রতিটা শিরা উপশিরা সম্পর্কে আমি অবহিত। একজন নারী জীবন সোজা নয় যদি অনেক ঘাত প্রতিঘাত পার করে টিকে থাকতে হয় একটা মেয়েকে এই পৃথিবীতে। একটা মেয়ের নিজের ঘরে চৌখাট পার হওয়ার পর পৃথিবী বিকট হয় তার সামনে ধরা দেয়। চেনা পৃথিবী মুহূর্তে অচেনা হয়। এটা তুচ্ছ কোনো বিষয় না। তুমি শুনছো আমার কথা? যদি ধীরে মাথা নেড়ে সায় জানায়। রত্না আবার বলতে থাকেন, দেখো, কোনো মাই চাইবেন না তার নিজের মেয়ের সংসার ভাঙুক,
কিন্তু আমি তোমার উপর সবটা ছেড়ে দিয়েছি। তবুও আমার দায়িত্ব থাকে তোমাকে বোঝানোর। কথাগুলো তোমাকে আজ হোক কাল হোক আমি বলতামই। তোমার বাবা ঠান্ডা মাথার মানুষ, কিন্তু একটা জিদ পেয়ে বসলে তাকে থামানো কঠিন। এত বছর ধরে সংসার করছি আমি, আমি জানি তার বৈশিষ্ট্য। তোমাকে উনি পুতুলের মতন করে বড় করেছেন, কোনো আঁচ আসতে দেননি কখনো। ছোটবেলায় তুমি কোনো ভুল করলে, আমি শাসন করলে আড়ালে আমাকে শাসন করতেন। সেই মেয়ে শ্বশুরবাড়িতে ভালো নেই, এই ব্যাপারটায় উনি বিশাল হিট খেয়েছেন। মানতেই পারছেন না, এটা মানার মতো বিষয়ও না। এজন্যই এমনভাবে ক্ষেপে গেছেন। খেপেছি আমিও, তুমি আমারও আদরের মেয়ে, কিন্তু তাই বলে আমি পারিপার্শ্বিক বিবেচনা করা ছাড়িনি। রত্না একটু থেমে দম নিলেন। হাঁপিয়ে উঠেছেন একটানা কথা বলতে বলতে। দেখো, আমি বাস্তব কিছু কথাই বলি। এখন সব কিছু যতটা ফকফকা দেখাচ্ছে, বিষয়টা আদতে এতটা স্বচ্ছ না। তোমার মনে হতে পারে তুমি তোমার সন্তান নিয়ে বাকিটা জীবন একা কাটিয়ে দিবে, ঠিক যেমন আরো অনেকে করেছে। কিন্তু এটা এত সহজ না। আমরা তোমার বাবা মা হিসেবে তোমাকে এভাবে দেখতে পারবো না। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে। বয়স কতই বা তোমার? সবে 22। আল্লাহ হায়াত দিলে এখনো পুরো জীবন পড়েই আছে সামনে। এরপর দেখা যাবে এক সময় আমাদের চাপাচাপিতেই তোমাকে আরেকবার বিয়েতে সম্মতি হতে হবে। এরপর হয়তো বিয়েও হবে, কিন্তু বিয়ের পর যদি তারা তোমার জুবাইরকে ঠিকভাবে না নেয়, মা হয়ে তুমি সেটা সহ্য করতে পারবে? জ্যোতি শক্ত করে বলল। এখন তুমি কি বলতে চাইছো? এবার আমি আসল কথায় আসি। শাহরিয়ার কল দিয়েছিল আমাকে। সে তোমার সাথে আলাদাভাবে কথা বলতে চাইছে। তুমি একটু শোনো তার কথা, তারপর যা ভালো বুঝো, যা ভালো মনে করো করে দেখো। আমাকে বলেছে আমি যেন তোমার সাথে কথা বলি, একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। ও না বললেও আমি শেষ একবার তাই করতাম। এখন তুমি চাচ্ছ আমি ফিরে যাই? আমি চাচ্ছি তুমি তোমার সংসারটাকে আরেকবার সুযোগ দাও। দীর্ঘ কয়েকটা মাস কেটে গেছে, তোমরা আলাদা আছো। একবার গিয়েই দেখো সত্যি কোনো কিছু বদলেছে কিনা। না বদলালে তুমি সব ছেড়ে ছুড়ে চলে আসবে জুবাইরকে নিয়ে। একটা কথা মনে রেখো, আমি সব অবস্থায় তোমার পাশে আছি ইনশাআল্লাহ। জ্যোতি চুপ করে রইল। রত্না কিছুক্ষণ থামলেন, অপেক্ষায় রইলেন জ্যোতি কিছু বলে কিনা সেটা শোনার জন্য। মা হিসেবে আমি তোমাকে উপদেশ এবং পরামর্শ এই দুটোই দিতে পারি। সাহস তোমার ভিতর আছে। আমি চাই না তুমি ভবিষ্যতে সুযোগ দাওনি বলে আফসোস করো। জ্যোতি ভাবনার বেড়াজাল থেকে বেরিয়ে এলো। কথাগুলো জ্যোতির মনে এত বেশি চাপ ফেলে যে রাতে ঘুমের মতো দুঃস্বপ্ন দেখছে। কোথায় যাচ্ছি আমরা? এতক্ষণ ধরে ড্রাইভ করছেন যে? জ্যোতি উৎসুক হয়ে প্রশ্ন করলো শাহরিয়ারকে। কোলে জুবাইর ঘুমাচ্ছে। দুপুরে শাহরিয়ার ফোন করে তার সাথে বাইরে বের হতে বলেছে। জ্যোতি এবার রাজি হয়েছে, তাই আসরের নামাজের পরপরই বের হয়ে গেছে ওরা। শাহরিয়ার সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল, আমার নানা বাড়ি। ফাজলামো করছেন? সত্যি ওদিকে যাচ্ছে। এর আগে তো কখনো দিয়ে যায়নি ওখানে, তাই ভাবলাম আজকে ওদিকেই যাই। আপনার নানা বাসায় উঠবেন? না, নানা মাকে যে ফার্ম হাউসটা দিয়েছেন ওখানে যাব। জ্যোতি অসন্তোষের সাথে বলল, কেন? আমি যাব না ওখানে। আপনি অন্য কোথাও খোলামেলা জায়গায় চলুন। শাহরিয়ার জ্যোতির দিকে তাকিয়ে বলল। কেন? জ্যোতি চুপ করে রইল। কিছু একটা চিন্তা করে গাল দুটো লাল হয়ে উঠল। দায়সারা ভাবে বলল, এমনি। আচ্ছা, তাহলে ওদিকে অন্য কোথাও চলছে। তারপর সামনের দিকে তাকিয়ে কেমন যেন মুচকি মুচকি হাসতে লাগলো। জ্যোতি অস্বস্তিকর সাথে সেটা লক্ষ্য করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এভাবে হাসছেন কেন? অদ্ভুত তো। শাহরিয়ারের হাসি চওড়া হলো। হাসতে হাসতে বলল। তোমার মাইন্ড রিড করে হাসছে। জ্যোতি চমকে উঠে তাকালো শাহরিয়ারের দিকে। কি? শাহরিয়ার জ্যোতির দিকে তাকিয়ে হাসতে লাগলো। জ্যোতি রেগে মেগে বলল, মিথ্যুক। মিথ্যা না। তুমি কি ভেবে যেতে চাইছো না সেটা আমি বুঝতে পেরেছি। যদি আমার আবার পিপাসা পেয়ে বসে? জ্যোতির আগে সামনে রাখা পানির বোতল ছুঁড়ে মারে শাহরিয়ারের দিকে। রেগে মেগে বলে, অসভ্য লোক। এমন কোনো চিন্তা ভাবনা থেকে থাকলে আজকে খবর আছে। সেদিন শখে কিছু করতে পারিনি দেখে আজকে কিছু করব না এটা ভেবে থাকলে।
জ্যোতি কথা শেষ না করে মুখ ঘুরিয়ে জানালার দিকে রাখে। কান দিয়ে তার ধোয়া বের হচ্ছে লজ্জায়। শাওরিয়ার তখনও মিটিমিটি হেসে যাচ্ছে। তার হাসি দেখে জ্যোতি কটমট করে তাকালো। বদলোকটার হাসি দেখে তার সুরসুরি লাগছে। হাসি বহু কষ্টে ঠোঁট চেপে আটকে রাখতে হচ্ছে, তাই কপট রাগ করে বলল। হাসি থামান, জুবাইর ঘুমাচ্ছে। শাওরিয়ার হাসতে হাসতে জবাব দিল। আমার হাসির তো কোনো শব্দ হচ্ছে না। না হলেও হাসছেন তো, বন্ধ করুন। আপনার হাসি দেখে আমার হাসি আসছে, আমার হাসিতে ঠিকই শব্দ হবে। জ্যোতির কথায় শাওরিয়ার এবার হো হো করে হেসে ফেলল। এবার জ্যোতিও হেসে ফেলল শব্দ করে। ইতিমধ্যে জুবাইরের ঘুম ভেঙে গিয়েছে। সেদিকে এক ঝলক তাকিয়ে শাওরিয়ার বলল। দেখলেন, দিয়েছেন তো উঠিয়ে। উঠুক, ওর আম্মু আব্বু ডেটে যাচ্ছে, আরো ঘুমাচ্ছে, ব্যাপারটা মারাচ্ছে না। আমরা ডেটে যাচ্ছি? তো কি? ফাজিল। আরো কতক্ষণ পর শাহরিয়ার অবশেষে নির্জন একটা জায়গায় থামলো। মাঝখানে খোলা ছোটখাটো একটা ময়দানের মতো। চারপাশে অনেক বড় বড় গাছ, অনেকটা জঙ্গলের সদৃশ্য। এখান থেকে আরো কিছুটা সামনে ছোটখাটো একটা লেকের মতো অংশ দেখা যাচ্ছে। নামো। শাহরিয়ার আগে নেমে জ্যোতির সাইডে দরজা খুলে জ্যোতিকে নামতে বলল। জ্যোতি জুবাইরকে ভালোভাবে ধরে নামলো। গাড়ি থেকে নেমে সে চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো বিস্ময়ে। জায়গাটা ভীষণ সুন্দর। লেকের উপর দিয়ে শীতল বাতাস আসছে, থেকে থেকে এসে গায়ে ধাক্কা লাগছে বাতাসের। ভীষণ সুন্দর অনুভূতি। জ্যোতি মুগ্ধ হয়ে জায়গাটা দেখতে লাগলো। কোথায় এনেছেন? জায়গাটা তো ভীষণ সুন্দর। শাওরিয়ার গাড়ির সামনে হেলান দিয়ে সব দেখতে দেখতে বলল। ছোটবেলায় নানা বাড়ি আসলে আমরা সব কাজিনরা এখানে পিকনিকের জন্য আসতাম। আপনার নানা বাড়ি এখানে আশেপাশেই? না, পার হয়ে এসেছে। নানা বাড়ি থেকে একটু দূর এটা, বাট জায়গাটা নানারই। ওই এলাকার অধিকাংশ জমি নানাদের ছিল। এত জমি? হ্যাঁ, নানারা জমিদার বংশে ছিলেন। এখন অবশ্য অনেক জমি মামারা বিক্রি করে দিয়েছেন। যদি চুপ করে রইল। তোমার ভালো লেগেছে জায়গাটা? ভীষণ। দেখি, জুবাইরকে আমার কাছে দাও। অনেকক্ষণ ধরে রাখছো, তুমি ঘুরে ঘুরে দেখতে থাকো সবটা। বলে নিজে এগিয়ে এসে জুবাইরকে জ্যোতির কোল থেকে আগ বাড়িয়ে নিল। ছেলে নাকে নাক ঘষতে ঘষতে খুনসুটি করলো কিছুক্ষণ। ছেলেও বাবাকে পেয়ে খুশি। ফার্ম হাউসটা আরো সুন্দর ছিল। থাক, আরেকদিন নিয়ে ঘুরিয়ে আনবো তোমাকে। জ্যোতিকে উদ্দেশ্য করে বলল শাহরিয়ার। জ্যোতির কথা শুনে একটু থমকালো। লেকের ওই দিকটায় বসার মতো জায়গা আছে? গাড়ির ডিগিতে রেক্সিন আছে, সেটা বিছিয়ে বসানো যাবে। তুমি চাও, আমি গাড়ি এগিয়ে নিয়ে আসছি। জুবাইরকে আমার কাছে দিন। জ্যোতি জুবাইরকে নিয়ে হেঁটে এগিয়ে গেল সামনে। কিছুক্ষণের মধ্যে শাহরিয়ার গাড়ি একটু এগিয়ে সেখানে নিয়ে এলো। গাড়ি থেকে নেমে বলল। রেক্সিন বিছাবে? না থাক, গাড়িতে হেলান দিয়ে থাকতে ভালো লাগছে। এরপর দুজনেই নীরব থাকলো অনেকক্ষণ। নীরবতা ভাঙলো জ্যোতি। কি যেন বলবেন বলে নিয়ে এলেন? হুম হুম কথা বলার জন্য এনেছে। জ্যোতি চুপ করে রইল। শাহরিয়ার কিছুক্ষণ চুপ থেকে কথা গুছিয়ে নিল। তারপর বলল। মিস্টার সামিউল 1 মাস সময় দিয়েছে। 1 মাস শেষ হতে তো বেশি দিন নেই। কি ভাবলে শেষমেশ? কি ভাববো? আমার সাথে ফিরে আসার ব্যাপারে। জ্যোতি চুপ করে রইল। শাহরিয়ার জ্যোতি চুপ থাকা লক্ষ্য করে বলল। আমি বুঝতে পারছি তুমি ইনসিকিউর ফিল করছো। দেখো, আগের কিছু পরিবর্তন করতে পারবো না, কিন্তু সামনে সবকিছু যেন ভালো যায় সেটার চেষ্টা ঠিকই করতে পারবো। তোমার উচিত আমার উপর ট্রাস্ট করা। আমি চেষ্টা করছি সবকিছু স্বাভাবিক করার জন্য। জ্যোতি চুপচাপ শুনে গেল। তুমি কোনো কথা বলছো না কেন? আপনি বলুন, আমি আজকে শুনতেই এসেছি। দেখো, আমার নেচারে একটু রকচটা। আমি ব্যাপারটা স্বীকার করি। আমি ব্যাপারটা স্বীকার করি আর না করি, এটাই সত্যি। সবার সাথে আমি এমন। ফ্যামিলির সবাই ছোট থেকে এটার সাথে অভ্যস্ত, তাই তার ইজিলি এটার সাথে ডিল করতে পারে। আমার ভুল হয়েছে। আমি নিজের রাগ নিয়ন্ত্রণের বদলে আমার সারাদিনের সমস্ত রাগ তোমার উপর ছাড়তাম। এর জন্য সম্পর্কটা যে কখন তিক্ততায় মোড় নিয়েছে সেটা বুঝতে পারিনি। আই এম সরি ফর এভরিথিং হোয়াট আই ডিড বিফোর। কিন্তু আমি এখন এসব পরিবর্তন করতে চাচ্ছি। যাই হোক, এভাবেই তো আর জীবন চলবে না। আমি এখন নিজের কাউন্সিলিংও করাচ্ছি তোমার কথা মতো, যেটা আমার আরো আগেই করা উচিত ছিল। যদি অবাক হয়ে তাকায় শাহরিয়ারের দিকে। শাহরিয়ার জ্যোতির বিস্মিত চাহনি দেখে সাই জানায়। সত্যি লাস্ট কয়েক মাস ধরে করাচ্ছে, তোমাকে জানাই নিয়েছে করে। জ্যোতি কিছুক্ষণ মৌন থেকে বলল। দেখুন, আপনি না হয় ভুল বুঝতে পারছেন, সব ঠিক করার প্রয়োজন অনুভব করছেন। আপনার বাসার সবাই কি করছে?
আপনার আম্মু আমায় পছন্দ করেন না, আমি আবার ফিরে যাই সেটাও তিনি চান না। তাহলে ওই বাসায় আমি কিভাবে থাকবো? তাহলে তুমি কি আলাদা থাকতে চেয়েছো? না, আমি কখনোই চাইনি এমনটা। আমি সবার সাথেই মিলেমিশে থাকতে চেয়েছি। শাহরিয়ার জ্যোতির কাঁধ ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, শোনো, মা কি বলেছে সেটা আমলে নিও না। আমি তো থাকতে চাই তোমার সাথে, তাই না? আমি মায়ের সাথে কথা বলবো, উনিকে বুঝিয়ে বলবো। আজ হোক কাল হোক উনি ঠিক বুঝবেন। কোনো প্রবলেম হলে আমাকে বলবে, আমি সিচুয়েশন বুঝে হ্যান্ডেল করার চেষ্টা করব। দেখো জ্যোতি, আমি তোমাকে জুবারকে যেমন ছাড়তে পারবো না, ঠিক তেমনি আমার ফ্যামিলিকেও ছাড়তে পারবো না। বাবা হার্টের পেশেন্ট, অরোরার বিয়ের কথাবার্তা চলছে। আমি না থাকলে আমার বাবা মা একা হয়ে যাবে। তারা আমাকে বড় করেছে, আমারও দায়িত্ব আছে তাদের প্রতি। আপনি বারবার একই কথা কেন বলছেন? আমি কখনো বলেছি আমার জন্য আপনার পরিবার ছাড়তে? তাহলে এত ক্লারিফিকেশন আসছে কেন? নাও, আমি আমার দিক থেকে ক্লিয়ার করলাম। তুমি আমার উপর ট্রাস্ট করো। আই উইল ট্রাই মাই বেস্ট। জ্যোতি চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, আমাকে ভাবার সময় দিন। ভাবো, সময় কিন্তু বেশি নেই। আমাদের জুবারের কথা চিন্তা করো একবার। ও যখন দেখবে ওর বোধ হওয়ার আগেও ডিভাইডেড হয়ে গেছে ওর বাবা মায়ের মধ্যে, তখন ওর মানসিক অবস্থা কি হবে একবার ভাবো। জ্যোতির কপালে চিন্তার ভাঁজ, দ্বিধাগ্রস্তভাবে জুবাইয়ের দিকে তাকালো। জ্যোতি সিদ্ধান্তহীনতায় ভুগছে বুঝতে পেরে শাহরিয়ার আরেকটু চাপ দিল।